ইনকেলাব মঞ্চ ছিল জামাতে ইসলামের জন্য আতঙ্ক। ইনকেলাব মঞ্চের হাদি ছিল জামাতে ইসলামের জন্য আতঙ্ক। আমরা সবাই হাদি হত্যার বিচার চাই। উসমান হাদি হত্যার বিচার চাইলে প্রথমত জাবেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, দ্বিতীয়ত জুমাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তৃতীয়ত জিজ্ঞাসাবাদ করতে হবে সাদেক কায়ুমকে। আমরা সবাই মুখে মুখে বলি হাদি হত্যার বিচার চাই, কিন্তু হাদি হত্যার মূল রহস্য আমরা কি উন্মোচন করেছি? ইনকেলাব মঞ্চ ছিল জামাতে ইসলামের জন্য আতঙ্ক। ইনকেলাব মঞ্চের হাদি ছিল জামাতে ইসলামের জন্য আতঙ্ক। ইনকেলাব মঞ্চের হাদি যখন মিডিয়া দখল করেছিল, মিডিয়ার যখন প্রত্যেকটা পরতে পরতে ইনকেলাব মঞ্চের হাদির নিউজ হচ্ছিল, তখন জামাতে ইসলামের নাম নিশানা মুছে যাচ্ছিল। সেই সময়ে প্রয়োজন ছিল হাদিকে হত্যা করা এবং ইনকেলাবকে চিরতরে মুছে ফেলা। সেই জন্য হাদি হত্যা হলো, ইনকেলাব মঞ্চের আস্তে আস্তে ইতি ঘটা শুরু হলো। ইনকেলাব মঞ্চ থেকে জাবেরকে পদত্যাগ করানো হলো, জুমাকে পদত্যাগ করানো হলো, শেষমেশ জামাতে ইসলামের জয়গান শুরু হয়ে গেল। ইনকেলাব মঞ্চ নেই, জামাতে ইসলামের জয় জয়। জামাতে ইসলাম কেন ইনকেলাব মঞ্চকে সহ্য করতে পারে নাই? কেন কূটকৌশলে হাদিকে হত্যা করা হলো? কেন ইনকেলাব মঞ্চের জাবেরকে সেখান থেকে পদত্যাগ করতে কৌশল অবলম্বন করতে হলো? কেন ইনকেলাব মঞ্চের আরো একজন নেত্রী জুমাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো? এর মূল রহস্য হলো ইনকেলাব মঞ্চ থাকলে জামাতের ভ্যালু থাকে না, অর্থাৎ জামাতের কাস্টমার নাই। জামাত শিবিরের যখন কাস্টমার নাই, তখন ইনকেলাব মঞ্চ সেই সময়ে মাদ্দা পাচ্ছে। যখন হাদির বক্তব্য, হাদির কথোপকথন এবং হাদির বিষয়ে একটা অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এবং জাতীয় নেতা হিসেবে হাদি আবির্ভাব ঘটছে, তখন অন্তদ্বন্দ্ব জামাতে ইসলাম অন্তরে খুব ব্যথা পেল, কষ্ট পেল। শেষ পর্যন্ত তারা পরিকল্পনা করলো হাদিকে কিভাবে সরানো যায়। এরপরে হাদিকে সরিয়ে দেখলো, ওমা, এ তো মহাবিপদ ডেকে আনলো। হাদি হত্যা হওয়ার পরে হাদির জানাজা হলো, বিশাল এক জনসমাগম হয়ে গেল, ইতিহাস গড়ল। হাদির জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে গেল। জামাতের মধ্যে ফাটল তৈরি হয়ে গেল, শিবিরের মধ্যে ফাটল তৈরি হয়ে গেল। অনেকে দেখি ইনকেলাব মঞ্চে ঢুকে যাচ্ছে। জামাতের নেতৃবৃন্দ তখন চিন্তা করলো কি করা যায়। এখন তো জাবেরের দিকে ঝুঁকছে, এখন তো ঝুমার দিকে ঝুঁকছে, জামাত থেকে বের হয়ে যাচ্ছে, শিবির থেকে বের হয়ে যাচ্ছে। কারণ এই যে জামাত শিবিরের উপরে তাদের কলঙ্ক, সেই কলঙ্ক নিয়ে কেউ রাজনীতি করতে চাচ্ছে না। সেই মুহূর্তে এখন ইনকেলাব মঞ্চ এটাকে ভ্যানিশ করবার লক্ষ্যে তাহলে একটা পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনার ছক আঁকলো জামাত ইসলাম এবং জামাত শিবিরের পরিকল্পনার প্রেসক্রিপশনে হাদির পরিবার যেভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো, সেই দ্বন্দ্ব শেষ পর্যন্ত ইনকেলাব মঞ্চকে ঘুরিয়ে দিল। সেটা ছিল জামাত এবং শিবিরের একটা যৌথ প্রযোজনার প্ল্যান। আপনারা এখনো বুঝেন নাই, বুঝবেন আরেকটু সময় পরে। কারণ আপনারা কেন বুঝেন না আমি একটু বলি। দেখেন, আপনারা সবাই মনে করছেন ইনকেলাব মঞ্চের পক্ষে দাঁড়াচ্ছে জামাত ইসলাম। একদমই ভুল কনসেপ্ট আপনার। হাদি হত্যার পরে দেশটাকে উত্তক্ত করার লক্ষ্যে যারা ইনকেলাব মঞ্চের প্রোগ্রামে জয়েন করলো, তারা ছিল জামাত শিবিরের নেতাকর্মী। কেউ তাদের নেতৃত্বের হুকুমে সেখানে গিয়েছে, আর কেউ জামাতের বিকল্প খুঁজছিল, শিবিরের বিকল্প খুঁজছিল। সেই সময়ে জামাত শিবির থেকে কেউ সরাসরি রাজনীতি করে বিএনপি কিংবা পিএনপির যোগ্যত কোন রাজনৈতিক দলে জয়েন করা একেবারেই অসম্ভব ছিল। সেই সময়ে ইনকেলাব মঞ্চ ছিল তাদের জন্য বেস্ট চয়েস। আর এই বেস্ট চয়েসে তারা যখন ঝুঁকছিল, সেই সময় জামাতের বিভিন্ন ইউনিট খালি হয়ে যাচ্ছে। এগুলো খোদ জামাতের ঢাকার অনেক যে ওয়ার্ড গুলো রয়েছে এবং তাদের বিভিন্ন থানা কমিটিগুলো রয়েছে, সেগুলো ভাঙতে শুরু হলো খোদ ঢাকা।
যখন এই পরিস্থিতিতে তারা পড়ে গেল, সেই সময় তারা একটা কঠিন ডিসিশন নিতে বাধ্য হলো। প্রথম ডিসিশন, ইনকিলাব মঞ্চের হাদি এবং তার ওয়াইফ এবং তার ভাইয়ের মধ্যে একটা বড় ধরনের ঐক্য বিনষ্টি তৈরি করা। আপনারা সবাই দেখেছেন, হাদির ওয়াইফ সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, তার পাল্টা রিয়াকশন তারই বড় ভাই যে হাদির মৃত্যুর পরে সরকারি সুযোগ সুবিধা পেয়েছে, সে একটা পাল্টা রিয়াকশন করলো। এই যে তাদের পাল্টাপাল্টি রিয়াকশন, গণমাধ্যমে নিউজ এবং তার বোন মাসুমা হাদি, তার বক্তব্য একদম মানে প্রত্যেকটা লাইন লেখা ছিল জামাতে ইসলামের, যেগুলো মাসুমাকে দিয়ে বলানো হতো, যেগুলো বিএনপিকে ইন্ডিকেট করে এবং বিভিন্ন জনকে ইন্ডিকেট করে কথাগুলো বলানো হতো মাসুমা হাদিকে দিয়ে, সেটি ছিল জামাতের স্ক্রিপ্ট। আপনারা এখনো বোঝেন নাই, আরো সময় লাগবে আপনাদের বুঝতে। যখন এই যে স্ক্রিপ্ট সাজানো স্ক্রিপ্টে মাসুমা হাদি কথা বলছে, হাদির বড় ভাই কথা বলছে, হাদির ওয়াইফ কথা বলছে, একটা ম্যাসাকার এক পরিবেশ তৈরি হচ্ছে। এমন একটা পরিবেশ, বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। হাদি মৃত্যুর পরে তার অংশীদার, তার ওয়ারিশ কারা হবে সেটা নিয়ে, এবং হাদির রেখে যাওয়া ইনকিলাব মঞ্চ, এটার মালিকানা এবং পরিচালনা পরিষদের কারা দায়িত্বে যাবে, কারা এটার প্রতিষ্ঠাকালীন দায়িত্বশীল ছিল, কারা এটাতে শ্রম দিয়েছিল, সেগুলো নিয়ে আরেকটা ষড়যন্ত্র তৈরি হয়। সেই ষড়যন্ত্রে জাবের পা ফেলে এবং জাবের হাদি হত্যা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তাকে ইনক্লুড করা হয় জামাত। প্রত্যেকটা বিষয়ে আমি স্পষ্টভাবে বলি, হাদিকে কারা হত্যা করেছে, কারা প্ল্যান করেছে। আপনি যদি জাবেরকে গ্রেপ্তার করেন, জুমাকে গ্রেপ্তার করেন এবং জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন, তাহলে দেখতে পারবেন জামাতে ইসলামের কোন কোন নেতা জড়িত এবং কার নির্দেশে হয়েছে, কে করেছে, বিস্তারিত খুঁজে পাবেন। আমি আবারও বলছি, আপনি জাবেরকে গ্রেপ্তার করুন, জুমাকে গ্রেপ্তার করা হোক, তাহলে হাদি হত্যার মূল মাস্টারমাইন্ড কারা ছিল, জামাতের কোন কোন নেতৃবৃন্দ ছিল, শিবিরের কোন কোন নেতৃবৃন্দ ছিল সম্পৃক্ত, বিস্তারিত এ টু জেড বেরিয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কিভাবে বিশ্বাস করেন একটা ঘরে আগুন লাগলো, সেই ঘরের মালিক কোনোভাবেই কেউ বুঝতে পারলো না? সেটা কি হয়? আমার বাড়িতে ডাকাতি হলে আমার প্রতিবেশী কিংবা আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি সে জানে না, সেটা হতে পারে না। কারণ তাকে দিয়েই আমার ইনফরমেশন নেওয়া হয় আমি কি করি, আমি কোন বালিশে মাথা রাখি, কোন রুমে ঘুমাই। আপনি আর একটু ক্লিয়ারলি চিন্তা করে দেখেন, একটু ব্রেন খাটিয়ে দেখেন, হাদির বিষয়ে সর্বোচ্চ সর্বোচ্চ কে জানার কথা? অবশ্যই বলবেন ইনকিলাব মঞ্চের সিনিয়র নেতৃবৃন্দ, যারা হাদির সাথে রাজনীতিটা করত, যারা এই সংগঠনটাকে চালাতো, যারা এটাকে লিড দিত। তাহলে হাদি যখন ইনকিলাব মঞ্চের দায়িত্বে, অন্য কারো ভিতরে লোভ লালসা থাকতেই পারে। সেই লোভ লালসা কি কাজে লাগানো যায় না? শত্রুপক্ষ কি সেটা কাজে লাগাবে না? এবং হাদির হত্যাকারী ফয়সাল, যাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে, তার এই ফয়সালকে হাদির সাথে কে পরিচয় করিয়ে দিয়েছিল সেটা জানেন তো? সেটা হলো জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের ছেলে। আমি যদি আপনাকে বিস্তারিত না বলে সারমর্মটা তুলে ধরি, হাদিকে হত্যা করা হলো এবং সেই হত্যাকারী
গোলাম পরোয়ারের ছেলে তাকে পরিচয় করিয়ে দিল হাদির সাথে, হত্যাকারীকে। পয়েন্টগুলো নোট করবেন। 2, সেই হাদি হত্যা হওয়ার পরে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হলো, হাদি হত্যার বিচার চাওয়া হলো, হাদির বিদেশ সফর হলো, A to Z সকল কিছু সবার কাছে একটা হাদি মহৎ ব্যক্তি হয়ে গেল। হাদিকে সংসদ ভবনের সামনে বিশাল সম্মান দিয়ে জানাজা করা হলো। কবি নজরুল ইসলাম তার সমাধির পাশে, তার কবরের পাশে তাকে কবর দেওয়া হলো। এরপর আসেন হাদির ভাই সরকারি সুযোগ সুবিধা পেলেন, অর্থ সহযোগিতা পেলেন সরকার থেকে, সম্মান পেলেন, বিস্তারিত তারা পেলেন। এই অবস্থায় যখন তারা এত কিছু পেলেন, আর তখন হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ উত্তাল। শাহবাগে কারা জমায়েত করলো? ইনকেলাব মঞ্চের কয়জন ছিল? একটু বিষয়গুলো খেয়াল করবেন। ইনকেলাব মঞ্চের জাবের, জমা সহ গুটি 50, এর বাহিরে কেউ ছিল না তখন। এই লোকগুলি যখন শাহবাগ উত্তাল করলো, চারদিকে ব্লকেট করে ফেললো, সেখানে শত শত জামাত এবং শিবিরের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করলো। এবং সেই অংশগ্রহণে কেউ ছিল দলীয় এজেন্ডা বাস্তবায়ন, যে দলের নির্দেশে সেখানে উপস্থিত হওয়া, অথবা আরেকটা অংশ ছিল যারা জামাতের, শিবিরের, 71-এর কলঙ্ক মাথায় নিয়ে রাজনীতি করতে চায় না, একটা সুস্থ ধারার রাজনীতি করছে, যারা বিএনপি ব্যতীত অন্য অপশনে যেতে চাচ্ছে, তাদের জন্য বেস্ট চয়েস হিসেবে ইনকেলাব মঞ্চ তখন হয়ে ওঠে। ইনকেলাব মঞ্চ যখন তাদের কাছে বেস্ট চয়েস হিসেবে হয়ে ওঠে, সেই মুহূর্তে জামাতে ইসলামের বিভিন্ন ইউনিট খালি হওয়া শুরু হয়। বিশেষ করে ঢাকার মধ্যে বিভিন্ন ইউনিট, বিভিন্ন কমিটি তখন ফাঁকা হওয়া শুরু হয়। যখন এই ফাঁকা পরিবেশ তৈরি হচ্ছে, সেই সময় জামাত সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে এক হাদি দুনিয়া থেকে সরে তাদের আরো মুসিবত তৈরি হয়েছে। হাদি যখন দুনিয়ায় ছিল তখন মিডিয়া ছিল তার দখলে। হাদি যখন হত্যা হলো, দেশব্যাপী তার গ্রহণযোগ্যতা, সে তখন ন্যাশনাল হিরো হয়ে গেল, এবং আস্তে আস্তে তার দল, তার সংগঠন এমন জায়গায় গিয়ে পৌঁছলো যেটা জামাতে ইসলামকে ভিড় দিচ্ছে। সেই সময় খোদ জামাতে ইসলামে যারা যোগদান করেছিল, যারা জামাতের রাজনীতি করতে ইচ্ছুক ছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে তারা আস্তে আস্তে জামাত থেকে বেরিয়ে আসতে শুরু করলো এবং ইনকেলাব মঞ্চে যোগদান করতে শুরু করলো। এই অন্তদ্বন্দ্ব অবস্থায়, এই বিবর্ষকর অবস্থায় জামাতকে সিদ্ধান্ত নিতে হলো, এখন জাবের যেহেতু তাদেরকে হাদি হত্যায় সহযোগিতা করেছে, তাই জাবেদকে হত্যা নয়, বরং জাবেদকে এই সংগঠন থেকে সরিয়ে দিতে হবে। শুধু তাই নয়, জাবেদকে সরিয়ে দিয়ে যখন তারা ইনকেলাব মঞ্চ নিয়ন্ত্রণ নিতে পারছিল না, সেই মুহূর্তে ঝুমাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। শেষমেশ জামাতের কাছে যে পরিবেশটি দাঁড়ালো সেটা হলো ইনকেলাব মঞ্চ আর নেই। যেমন ভাবে আপ বাংলাদেশ শেষ, ঠিক তেমনি ভাবে আমি জানি আমার কথায় অনেকে কষ্ট পেয়েছেন, অনেকেই বেদনা, কষ্ট লাগতে পারে, বিশেষ করে জামাতের কুত্তারা যারা বট বাহিনী, তাদের কষ্ট লাগতে পারে। আমি কাউকে গালি দিচ্ছি না, যারা গালি দিচ্ছে তাদেরকে বলছি। এটাই সত্য, এটাই বাস্তব।
এটাই ঘটেছিল। জামাতের নির্দেশেই হাদিকে হত্যা করা হয়েছিল। সেটাই দুদিন আগে অথবা পরে প্রমাণিত হবে। শুধু অপেক্ষায় রইলাম, শুধু অপেক্ষায় রইলাম দেখবার জন্য। দেখব ইনশাল্লাহ। জামাত তাদের চরিত্র পাল্টায়নি, পাল্টাতে পারে না, একদমই না, অসম্ভব, পারবে না। জামাত আগেরও নোংরা রাজনীতি করত, এখনো নোংরা রাজনীতি করে। জামাতের জন্ম হয়েছে নর্দমা থেকে, সেই নর্দমার রাজনীতি কখনোই মানুষের জন্য নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।